আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায়ের প্রথম সলভ ক্লাস নিব। তো আমাদের প্রথম সলভ ক্লাসে কি আছে? প্রথম অধ্যায় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। সো আমরা প্রথম সলভ ক্লাসটি শুরু করছি। দেখো, আমাদের প্রথমে রয়েছে কি? সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমে রয়েছে কি? মুজিবনগর সরকার গঠন করা হয় কেন? যেহেতু এটি সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা বেসিক পয়েন্টটা এখানে উল্লেখ করে 2-3 লাইন লিখলেই আমাদের এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে। মুজিবনগর সরকার গঠন করা হয় বেসিক্যালি কী জন্য? আমরা জানি মুজিবনগর সরকার একটি অস্থায়ী সরকার। মুজিবনগর সরকার একটি অস্থায়ী সরকার। সেইখানে এই অস্থায়ী সরকারটি কেন গঠন করা হয়? এই অস্থায়ী সরকারটি গঠন করা হয় যাতে আমরা 1971 সালের মুক্তিযুদ্ধটিকে আরেকটু সুসংহত করতে পারি এবং যুদ্ধে বিভিন্ন বিশ্ব জনমত গঠন করার জন্য এই মুজিবনগর সরকারটি, অস্থায়ী সরকার মুজিবনগর সরকার গঠন করা হয় যুদ্ধকে আরেকটু সুসংহত করার জন্য। যুদ্ধকে সুসংহত করার জন্য অস্থায়ী সরকারটি গঠন করা হয়। মুজিবনগর সরকারের বিভিন্ন অস্থায়ী যেই উপদেষ্টা পরিষদ মণ্ডলী রয়েছে তাদের নিয়ে যুদ্ধকে আরেকটু সুসংহত করার জন্য এবং বিশ্ব জনমত গঠনের জন্য এবং বিভিন্ন জায়গায় ঐক্যমত গঠনের জন্য আমাদের এই মুজিবনগর সরকার গঠন করা হয়। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। আমাদের দ্বিতীয় প্রশ্নে কি রয়েছে? আমাদের দ্বিতীয় প্রশ্নে রয়েছে মুক্তিযুদ্ধে ছাত্র সমাজ কিভাবে বিজয় অর্জনকে ত্বরান্বিত করে। আমরা জানি আমাদের দেশের কিংবা আমাদের মুক্তিযুদ্ধের যে কোনো বিষয়ে আমাদের ছাত্র সমাজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, আমাদের মুক্তিযুদ্ধের সময় ছাত্র সমাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে। তারা বিভিন্ন সব জায়গায় বিভিন্ন দল গঠন করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা একত্রিত হয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, তুমি যে কোনো স্থানে ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং তারা বিভিন্ন বাহিনী গঠন করে আমাদের এই যুদ্ধকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়েছে এবং তারা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখে বিজয় অর্জনকে কিন্তু ত্বরান্বিত করেছে। তোমরা এই বিষয়ে কিছুটা বিশ্লেষণ করবে, যেরকম 6-7 লাইন লিখবে কিংবা 5-6 লাইন লিখলে বিষয়টিকে যদি বিশ্লেষণ করা হয় আমাদের এই উত্তরটি আমরা পেয়ে যাব যে মুক্তিযুদ্ধে আমাদের ছাত্র সমাজ কিভাবে বিজয় অর্জনকে ত্বরান্বিত করেছে। তারা বিভিন্ন দলমত গঠন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাহিনী গঠন করে কিন্তু তারা আমাদের এই যুদ্ধকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেছে। ঠিক আছে, এভাবে আমরা এই প্রশ্নের উত্তর করব। এবার আমরা দেখব যে আমাদের 3 নম্বর প্রশ্নে কি বলেছে। আমাদের 3 নম্বর প্রশ্নে বলেছে পররাষ্ট্রনীতি বলতে কি বোঝায়। পররাষ্ট্রনীতি বলতে কি বোঝায়, এটার যেটা বেসিক একটা কথা সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতিটা হচ্ছে যে আমরা বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক একটা যে সম্পর্ক, বিভিন্ন দেশের সাথে আমাদের যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেটি এই কূটনৈতিক সম্পর্কটা আমাদের পররাষ্ট্রনীতিকে বহন করে। অর্থাৎ আমাদের দেশ বিভিন্ন বাহিরের দেশগুলোর সাথে এই কূটনৈতিক কী সম্পর্ক স্থাপন করবে, এই কূটনৈতিক সম্পর্ক স্থাপন করাটাকেই কিন্তু পররাষ্ট্রনীতি বলে। যেরকম আমাদের বাংলাদেশের একটি পররাষ্ট্রনীতি রয়েছে যে প্রত্যেকটি দেশের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করব, কারোর সাথে শত্রুতা প্রদর্শন করব না। এটা হলো আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি। তো বিশ্বের সাথে এই কূটনৈতিক সম্পর্ক স্থাপন করাকে এবং তাদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করাকে আমাদের পররাষ্ট্রনীতি বলা হয়। তো ঠিক আছে, এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। এখানে 3 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, এবার 4 নম্বর প্রশ্নে যাব। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘ কি ভূমিকা পালন করে সেটি ব্যাখ্যা করো। আমরা জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিন্তু বিশ্বের প্রত্যেকটি জায়গা থেকে সকলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিন্তু প্রত্যেকটা শ্রেণীর মানুষ, আমাদের সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং সহযোগিতা প্রদর্শন করেছে। বিভিন্ন দেশ আমাদের সাথে ছিল, আবার বিভিন্ন দেশ আমাদের সমর্থন করে নাই। সেইখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘের কি ভূমিকা? যদি আমরা বেসিক্যালি বলতে চাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিন্তু আমাদের জাতিসংঘের ভূমিকাটা ছিল কিছুটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে জাতিসংঘ। জাতিসংঘ কি ভূমিকা পালন করেছে? নিষ্ক্রিয় একটি ভূমিকা পালন করেছে। কারণ এই নিষ্ক্রিয় ভূমিকা কেন পালন করেছে? আমাদের জাতিসংঘের যে 5টি
সাধারণ পরিষদের যে পাঁচটি দেশ, সেই দেশ ব্যতীত জাতিসংঘের ভেটো প্রদান করার ক্ষমতা ছিল খুবই সামান্য। এই ভেটো প্রদানের ক্ষমতা খুবই সামান্য থাকার কারণে জাতিসংঘ এককভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তেমন কোনো বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাই। তারা কিছুটা নীরব ভূমিকা পালন করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে। তাই আমরা বলবো যে জাতিসংঘ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একটি নীরব দর্শক হিসেবে প্রতীয়মান ছিল। তোমরা এইভাবে লিখলে এই প্রশ্নের উত্তরটা খুব সহজেই করতে পারবা। এর বেশি কিছু লেখার প্রয়োজন বোধ করি না, এর বেশি কিছু লেখার প্রয়োজনও নেই। এরপরে আমরা 5 নাম্বার প্রশ্নে যাব। 5 নাম্বার প্রশ্ন বলা হয়েছে কি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বের নিপীড়িত স্বাধীনতাকামী জনগণকে অনুপ্রাণিত করে। কথাটি বুঝিয়ে লেখো। এটা অবশ্যই একটি যুক্তিযুক্ত কথা যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বের নিপীড়িত স্বাধীনতাকামী মানুষদের কিন্তু অনুপ্রাণিত করে। আমরা যদি পর্যালোচনা করে দেখি, আমরা সেই 1948 সাল থেকে 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত আমরা এই অক্লান্ত পরিশ্রম এবং যুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছি, বাঙালিদের মনে স্বাধীনতা অর্জন করার যে একটি তেজ, যে একটি আকুল যে একটি প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু প্রমাণ করে দেয় যে বিশ্বের নিপীড়িত স্বাধীনতাকামী মানুষ একটি দেশকে রক্ষা করতে, দেশের ভাষা রক্ষা করতে এবং দেশকে সকল শত্রুর হাত থেকে স্বাধীন করতে কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে পারে, কি পরিমাণ ত্যাগ করতে পারে, নিজের জীবন বলিদান দিতে পারে। সেই বিষয়টা উপলব্ধি করলে আমরা দেখতে পারবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিন্তু নিপীড়িত স্বাধীনতাকামী জনগণ একটি গুরুত্বপূর্ণ, সবার কাছে অনুপ্রাণিত একটি ভূমিকা পালন করে। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো একক মুক্তিযুদ্ধ ছিল না, কোনো একক দলের যুদ্ধ ছিল না, কোনো একক সংগঠনের যুদ্ধ ছিল না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল বিশ্বের সকল জনগণের এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ, কৃষক শ্রমিক থেকে শুরু করে উচ্চ পর্যস্ত সকলের একটি সমন্বিত আন্দোলন এবং সমন্বিত যুদ্ধ, যার মাধ্যমে আমরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জন করেছি। তাই বলা যায় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বের নিপীড়িত স্বাধীনতা সকল মানুষের জন্য একটি অনুপ্রাণিত এবং একটি উদাহরণ যে এইভাবে স্বাধীনতাকামী মানুষরা স্বাধীনতা অর্জন করতে পারে। সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করলাম, 5টি সংক্ষিপ্ত প্রশ্ন। এবার আমরা চলে যাব সৃজনশীল প্রশ্নে। আমাদের সৃজনশীল প্রশ্নে দেখো একটি উদ্দীপক দেওয়া আছে, তোমরা উদ্দীপকটি খুব ভালোভাবে পড়বা এবং উদ্দীপকটি পড়ে উদ্দীপক অনুসারে এই 4টি প্রশ্নের উত্তর করবা এবং 4টি প্রশ্নের উত্তর করার সময় তোমরা দেখবা গ আর ঘ এর উত্তর করার সময় যাতে উদ্দীপকের সাথে তোমরা মিল রেখে উত্তর করতে পারো, সেই দিকে তোমরা বিশেষভাবে খেয়াল করবা। দেখো উদ্দীপকটাকে দেওয়া আছে কি, রফিক তার বাবার সাথে একটি অনুষ্ঠানে গিয়ে দেখতে পেল যে একটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্মাননা প্রদান করা হচ্ছে এবং তাদের কার্যক্রমের বর্ণনা শুনে তার ইতিহাস জানার কৌতূহল বেড়ে গেল। সে প্রধান অতিথির বক্তব্যে জানতে পারলো এ সরকারের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রটির জন্ম হয়। অন্য আরেকদিন তারমন বিবির স্মরণসভায় গিয়ে জানতে পারলো যে তার মতো আরও অনেক মা বোনের ত্যাগের মাধ্যমে দেশমাতৃকার যুদ্ধে সফলতা অর্জন করেছে। তো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে, অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়? দেখো অপারেশন সার্চলাইট বলতে আমরা কি বুঝি? আমরা জানি অপারেশন সার্চলাইট কি, যে 25শে মার্চ যে গভীর রাতে বাংলাদেশের সাধারণ মানুষের ওপর যে হামলা চালায় পাকিস্তানি বর্বর বাহিনী, 25শে মার্চ গভীর রাতে যে বর্বর বাহিনী বাংলাদেশের মানুষের ওপর হামলা চালায়, সেই হামলাটি হচ্ছে কি অপারেশন সার্চলাইট নামে পরিচিত। তোমরা এক কথায় উত্তর করে দিবে। এবং খ নাম্বারে বলা হয়েছে কি, নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝো? নারীর ক্ষমতায়নটা কি? আমরা জানি যে নারীর অধিকার এবং সর্বক্ষেত্রে নারীর যে অধিকার এবং নারীর যে উপস্থিতি, নারীরা সকল কাজে সমান অধিকার পাবে, নারীর উপস্থিতি সেখানে বজায় থাকবে, সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন। নারীরা কিন্তু বর্তমান আমাদের বিশ্বে নারীরা সব দিক থেকে প্রচুর এগিয়ে আছে এবং নারীরা বিভিন্ন কার্যক্ষেত্রে তাদের সফলতা প্রয়োগ করছে এবং তারা যে সফল সেটা তারা প্রদর্শন করতে সক্ষম হয়েছে। এটাই হচ্ছে নারীর ক্ষমতায়ন। তোমরা 3-4 লাইন লিখে দিলেই আমাদের এই প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে হয়ে যাবে যে নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝায়। গ নাম্বারে বলা হয়েছে উদ্দীপকে যে সরকারের কথা বলা হয়েছে তার গঠন কাঠামো ব্যাখ্যা করো। উদ্দীপকে দেখো যেই সরকারের কথা বলা হয়েছে সেটির মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম হয় বলতে বোঝানো হয়েছে এখানে অস্থায়ী সরকার মুজিবনগর সরকারের কথা বলা হয়েছে। এই মুজিবনগর সরকারের কথা দেখো, আমাদের এই অস্থায়ী সরকার কিন্তু মেহেরপুরের বৈদ্যনাথ তলায় যে আম্রকানন রয়েছে, যে আম বাগান রয়েছে, সেইখানে এই সরকার গঠন করা হয় মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। সেই বৈদ্যনাথ তলায় যেই আম্রকাননে এই মুজিবনগর সরকার গঠন করা হয়,
একটি অস্থায়ী সরকার এবং এই অস্থায়ী সরকারের গঠন কাঠামো ব্যাখ্যা করতে বলা হয়েছে। এই গঠন কাঠামো ব্যাখ্যা করা বলতে কি বোঝায়, যে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী যারা ছিলেন, যে কারা কারা ছিল তাদের নামগুলো তোমরা বিশ্লেষণ করে দিবে এবং কারা এগুলো দায়িত্ব পালন করেছে সেই গঠন সম্পর্কে তোমরা একটু বিশ্লেষণ করে দিলে আমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। ঘ নম্বরে কি বলা হয়েছে, উদ্দীপক তারামন বিবি যে শ্রেণীর প্রতিনিধিত্ব করে স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল অনস্বীকার্য, বিশ্লেষণ করো। উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি তারামন বিবি কিসের ভূমিকা, কোন সমাজের ভূমিকা পালন করছে? তারামন বিবি নারী সমাজের ভূমিকা পালন করছে। আমাদের মুক্তিযুদ্ধে কিন্তু কোনো একক শ্রেণী অংশগ্রহণ করে নাই। আমাদের মুক্তিযুদ্ধে দলমত নির্বিশেষে বাংলাদেশের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছে। সেখানে নারী সমাজের গুরুত্ব ছিল অনস্বীকার্য। আমাদের নারী সমাজেরা, আমাদের মা বোনেরা তাদের বিভিন্ন ত্যাগের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জনে কিন্তু একটি ভূমিকা পালন করেছে। এবং এখানে দেখা যাচ্ছে যে তারামন বিবির মতো আরও অনেকে রয়েছে যারা তাদের নিজের জীবন উৎসর্গ করে কিংবা তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে আমাদের যুদ্ধকে ত্বরান্বিত করতে, যুদ্ধকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো নারী সমাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের যুদ্ধে, সেটি এখানে প্রদর্শন করা হয়েছে এবং এই সম্পর্কে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তোমরা উদ্দীপকের সাথে মিল রেখে এটা বিশ্লেষণ করে দিবে, তাই আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর হয়ে যাবে আশা করি। সৃজনশীল প্রশ্ন দুইটা ছিল, আমরা দুইটা উত্তর করেছি। এবার আমরা দেখব যে আমাদের বহু নির্বাচনী অংশে কি রয়েছে। বহু নির্বাচনী অংশ রয়েছে যে প্রথম প্রশ্ন, গণতন্ত্রের অগ্রযাত্রায় নূর হোসেনকে আদর্শ মনে করব কেন? চারটা উত্তর। ক ক্ষমতার লোভ, আত্মত্যাগ, রাজনৈতিক দলের সদস্য, অর্থ দ্বারা প্রভাবিত। এখানে প্রত্যেকটাই একটা নেগেটিভ, কিন্তু খ নম্বরে রয়েছে কি আত্মত্যাগ, তার আত্মত্যাগের জন্য কিন্তু আমরা তাকে আদর্শ হিসেবে মনে করব। তো আমাদের উত্তর হবে খ আত্মত্যাগ। এরপরে আমাদের 2 নম্বর প্রশ্নে রয়েছে যে কোন সালে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস হয়? কোন সালে তত্ত্বাবধায়ক আইন পাস হয়? এটা হবে 1996 সালে তত্ত্বাবধায়ক আইন পাস হয়। এরপরে দেখো আমাদের 3 নম্বর প্রশ্নে রয়েছে স্বাধীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ছিল কয়জন? স্বাধীন বাংলাদেশ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ছিল 6 জন। উত্তর হবে খ 6 জন। এরপরে আমাদের 4 নম্বর প্রশ্নে রয়েছে বাংলাদেশের সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মূল কারণ কি ছিল? 1 অর্থনৈতিক মুক্তি, প্রাক প্রশাসনের প্রতি ঘৃণা, বাঙালি জাতীয়তাবোধ। আমরা জানি 3টাই উত্তর হবে, অর্থনৈতিক মুক্তি, প্রাক প্রশাসনের প্রতি ঘৃণা এবং বাঙালি জাতীয়তাবোধ। এই 3টি উত্তর হবে ঘ, যে 1, 2, 3। এরপরে আমাদের দেখো 5 নম্বর কোশ্চেনে রয়েছে যে বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে? বাংলাদেশ সর্বপ্রথম ব্রিটিশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। আমরা কিছু কিছু জিনিস আমাদের যেরকম আগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা একটু অনুধাবন করব এবং সেগুলো আমরা কিছুটা রিভিশন দিব, যে বাংলাদেশ কোন সংস্থার সদস্যপদ লাভ করেছে, বাংলাদেশে কারা সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করেছে এবং কত সালে বাংলাদেশ এই সংস্থাগুলোর সদস্যপদ লাভ করেছে, এগুলোর প্রতি আমরা একটু ধারণা নিয়ে আসব। এরপরে দেখো আমাদের 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 1971 সালে কে অসহযোগ আন্দোলনের ডাক দেন? 1971 সালে অসহযোগ আন্দোলনের ডাক দেন কে? ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে অসহযোগ আন্দোলনের ডাক দেন। এরপরে 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বৈধতা লাভ করে? ইন্ডেমনিটি অধ্যাদেশ বাংলাদেশের সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে বৈধতা লাভ করে। এরপরে আমাদের দেখো 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গঠনের জন্য সরকার ও রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কি করেছে? সরকার ও রাজনৈতিক ব্যক্তিত্বের ভূমিকাটা কি? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করেন, গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখেন। এখানে 3টি উত্তরই আমাদের সঠিক, এর জন্য উত্তর হবে কি ঘ, যে মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত গঠনের জন্য সরকার রাজনৈতিক নেতৃত্ব এই 3টি কার্যক্রমই বহাল রাখে।
আমাদের 9 নম্বর বলা হয়েছে যে কখন বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। বাংলাদেশের সংবিধান গৃহীত হয় হচ্ছে 4 নভেম্বর 1972 সালে। তোমরা সংবিধান রিলেটেড কিছু প্রশ্ন পড়ে রাখবা যে বাংলাদেশের সংবিধান কখন গৃহীত হয়, বাংলাদেশের সংবিধানের প্রস্তাব কখন উত্থাপন করা হয় এবং বাংলাদেশের সংবিধানের কার্যক্রমগুলো কখন হয়, এই বিষয়ে তোমরা কিছুটা ধারণা রেখে দেবে। এরপরে দেখো 10 নম্বরে বলা হয়েছে যে রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি। 1971 সালে যেটি রেসকোর্স ময়দান ছিল তার বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যান হচ্ছে রেসকোর্স ময়দানের বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। এরপরে আমাদের 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1972 সালে বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল কত। 1972 সালে মুক্তিযুদ্ধের পরে যুদ্ধোত্তর সময়ে বাংলাদেশ কিন্তু দারিদ্র্যের সীমায় অবস্থান করছিল এবং বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল 70%। এরপরে দেখো আমরা দেখি যে 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কখন মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। মুজিবনগর সরকার গঠন করা হয় 1971 সালের 10 এপ্রিল। 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয় এবং 1971 সালের 17 এপ্রিল মুজিবনগর সরকার শপথ পাঠ করে। বাংলাদেশে যে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল সেটি গঠন করা হয় কিন্তু 1971 সালের 10 এপ্রিল আর শপথ গ্রহণ করে 1971 সালের 17 এপ্রিল। এরপরে আমাদের 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে জনাব রাশেদ এবং তার সহযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে হঠাৎ আক্রমণ করে পালিয়ে আত্মরক্ষা করতেন, তিনি কোন ধরনের মুক্তিযোদ্ধা ছিলেন। তো যারা অতর্কিত হামলা করে পালিয়ে নিজেদের আত্মরক্ষা করতেন আমরা জানি তারা কোন ধরনের যোদ্ধা, তারা হচ্ছে গেরিলা যোদ্ধা। তাহলে এখানে তিনি কোন ধরনের মুক্তিযোদ্ধা ছিলেন, উত্তর হবে ক, গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন। এরপরে আমাদের 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে কখন অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করা হয়। দেখো অপারেশন সার্চলাইট আমরা জানি যে 25 মার্চ অপারেশন সার্চলাইট সংঘটিত হয়। 25 মার্চ গভীর রাতে বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপরে অপারেশন সার্চলাইট সংগঠন করা হয়, কিন্তু এই অপারেশন সার্চলাইট কিন্তু পরিচালনা করা হয় 17 মার্চ। 17 মার্চ রাতে এই অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করা হয় 17 মার্চ এবং এই অপারেশন সার্চলাইট পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হয় 25 মার্চ বাস্তবায়ন করা হয় আর 17 মার্চ এর পরিকল্পনা করা হয়। এরপরে আমাদের দেখো বলা হয়েছে যে কত সালে নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হন। 1987 সালে পুলিশের গুলিতে নূর হোসেন নিহত হয়, উত্তর হবে কত, গ, 1987 সালে। এবং 16 নম্বরে বলা হয়েছে যে 26 মার্চ তারিখে স্বাধীনতার ঘোষণা দেন কে। আমরা জানি 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দেন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। খ, উত্তর হবে খ, মেজর জিয়াউর রহমান কিন্তু 26 মার্চ প্রথম প্রহরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রদান করে। এবার বলেছে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম কবে উত্তোলন করা হয়। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় 3রা মার্চ, স্বাধীনতার পতাকা প্রথম উত্তোলন করা হয়। ঠিক আছে, উত্তর হবে খ, 3রা মার্চ যে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এরপরে আমাদের 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃত কোনটি। আমরা জানি ইউনেস্কো 7 মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি প্রদান করে। ইউনেস্কো যদি বলা হয় যে কোন সংগঠন স্বীকৃতি প্রদান করে তাহলে তোমরা সেখানে দিবা যে ইউনেস্কো, কিন্তু কি স্বীকৃত সেটা হচ্ছে 7 মার্চের ভাষণ। এরপরে আমাদের 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কি। এটা হচ্ছে ছাত্র সমাজ, নারী, জনগণ, রাজনৈতিক দল। দেখো জনগণের মধ্যেই কিন্তু ছাত্র সমাজ, নারী, রাজনৈতিক দল সকলেই পড়ে, তাই আমাদের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল জনগণ। এই জন্য কিন্তু আমাদের যুদ্ধকে একটি গণযুদ্ধ বলা হয়। এরপরে আমাদের সর্বশেষ প্রশ্ন বলা হয়েছে যে বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কত সালে। মুক্তিযুদ্ধের নারী সমাজগুলো যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, যুদ্ধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে, তারা হচ্ছে বীরাঙ্গনা এবং তাদেরকে বীরাঙ্গনা হিসেবে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় 2016 সালে। 2016 সালে আমাদের এখানে উত্তর হবে খ, 2016 সালে। তো এর মাধ্যমে আমাদের 20টি বহু নির্বাচনী প্রশ্ন শেষ। আজকের সলভ ক্লাসটা আমাদের এর মাধ্যমে এখানে শেষ হয়ে গেল। আশা করি তোমরা সবাই সলভ ক্লাসটি বুঝতে পারছো।